ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আদি বৈদিক মানুষের বাসস্থান ছিল সপ্তসিন্ধু অঞ্চল। 2 বিদ শব্দের অর্থ জ্ঞান। 3 গুরু কোনো ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করতেন যে অনুষ্ঠানের মধ্য দিয়ে তা হলো উপনয়ন। 4 পাটলিপুত্র রাজধানী ছিল মগধের। 5 গৌতম বুদ্ধ শিষ্যত্ব প্রদান করেন প্রথম 5 জনকে। 6 প্রথম মৌর্য সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। 7 গুপ্তাব্দের প্রচলন করেন প্রথম চন্দ্রগুপ্ত। 8 ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় নগরায়নের সূচনা হয় 600 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। 9 কেরলে যে চাষ বিখ্যাত ছিল তা হলো গোলমরিচ। 10 মহাভাষ্য লেখেন পতঞ্জলি। 11 জীবক ছিলেন বিম্বিসারের রাজবৈদ্য। 12 প্রথম ইট দিয়ে নির্মিত স্তূপ হলো সাঁচি স্তূপ। 13 কোন গ্রিক ঐতিহাসিক মিশরকে নীল নদের দান বলেছিলেন? হেরোডোটাস। 14 মিশরের লিপিকে বলা হয় হায়ারোগ্লিফ লিপি। 2 এর দাগেরগুলো 1 নম্বরে। 2 এর আয়তে আছে আদি বৈদিক যুগের প্রধান সম্পদ ছিল গবাদি পশু। 2 জাদু মন্ত্রের সংকলন কোন গ্রন্থে পাওয়া যায়? অথর্ববেদে। 3 একটি গুরুত্বপূর্ণ মেগালিথ কেন্দ্রের নাম রাজস্থানের ভরতপুর। 4 গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? শাক্য। 5 পার্শ্বনাথ ছিলেন লিচ্ছবি বংশের ক্ষত্রিয় রাজকুমার এবং 23তম জৈন তীর্থঙ্কর। 6 সাতবাহন বংশের প্রথম শাসক শিমু। 7 কে শিলাদিত্য উপাধি নিয়েছিলেন? হর্ষবর্ধন। 8 শূন্যস্থান পূরণ। ওয়ার কথার মানে শহর। 9 শূন্যস্থান পূরণ করতে বলেছে। প্রাচীন বাংলার সূক্ষ্ম সুতির কাপড় মসলিনের কদর ছিল। 10 নালন্দা মহাবিহারে কেবল ব্রাহ্মণ ছাত্ররাই পড়তে পারত। ভুল। 11 ঠিক না ভুল বলতে বলেছে। কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল। ঠিক। 12 মধ্য ভারতে অজন্তা গুহার ছবিগুলির কোন যুগের চিত্রশিল্প? গুপ্ত যুগের। 13 হামুরাবি কোন দেশের রাজা ছিলেন? ব্যাবিলনের। 14 সেন্ট থমাস কার আমলে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন? পল্লব রাজা গন্ডোফার্নেসের আমলে। 3 এর আয় বলেছে, এগুলো 2 নম্বরে। 3 এর দাগেরগুলো হচ্ছে 2 নম্বরের উত্তর। বলেছে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় কী কী শিখতে হতো। এই উত্তরটা লিখবে। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় ছাত্রদের মুখে মুখে এবং হাতে কলমে অনেক কিছু শিখতে হতো। 1 হচ্ছে বেদ, ছাত্রদের গুরুর মুখ থেকে শুনে বেদ মুখস্থ করতে হতো। তারপরে আছে গণিত, ব্যাকরণ, ভাষা শিক্ষা। তখন গণিত, ব্যাকরণ ও ভাষা শিক্ষার ওপরও জোর দেওয়া হতো। 3 হচ্ছে আত্মরক্ষা, অস্ত্র শিক্ষা। ছাত্রছাত্রীরা নিজেদের রক্ষা করা এবং অস্ত্র চালনা শিখত। চিকিৎসা, তারা অসুস্থ রোগীর চিকিৎসা করতে শিখত। নাচ গান, ছাত্রছাত্রীরা অন্যান্য বিষয়ের সঙ্গে নাচ ও গান শিখত। 2 দিয়েছে শ্বেতাম্বর কাদের বলা হয়। এই উত্তরটা লিখবে যে উত্তর ভারতে থেকে যাওয়া জৈনদের নেতা ছিলেন স্থূলভদ্র। তিনি পার্শ্বনাথের মতো জৈনদের একটি সাদা কাপড় ব্যবহারের পক্ষপাতী ছিলেন। এই জৈন সন্ন্যাসীদের গোষ্ঠী শ্বেতাম্বর বলে পরিচিত হয়। তাহলে পার্শ্বনাথের শিষ্যরা যারা উত্তর ভারতে থেকে গিয়েছিল তারা পার্শ্বনাথের মতো একটা সাদা কাপড় ব্যবহারের পক্ষপাতী ছিল। এদেরকে বলা হয়, এই সমস্ত জৈন সন্ন্যাসীদের বলা হয় শ্বেতাম্বর। 3 আছে আইহোল প্রশস্তি কে রচনা করেন আর এই শিলালিপি থেকে আমরা কোন রাজার কথা জানতে পারি। লিখবে দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তি লিখেছিলেন। আর এই যেখানে বলেছে তাতে স্পষ্ট বলা হয়েছে যুদ্ধে হর্ষের হর্ষ ম্লান হয়ে গিয়েছিল। হর্ষ মানে হর্ষবর্ধন। তাহলে আমরা এই আইহোল প্রশস্তি থেকে রাজা হর্ষবর্ধনের কথা আমরা জানতে পারি। তাহলে আইহোল প্রশস্তি রচনা করেছিলেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি। আর এই শিলালিপি থেকে আমরা রাজা হর্ষবর্ধনের কথা জানতে পারি। 4 দিয়েছে অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো। লিখবে গুপ্ত আমলে বাংলায় পাওয়া তাম্রলেখগুলিতে জমি কেনাবেচার কথা জানা যায়। বহু ক্ষেত্রে একটি জমি প্রথমে কেনা হতো, তারপরে ওই জমি ব্রাহ্মণ বা বৌদ্ধ বিহারকে দান করা হতো। ওই দান করা জমিগুলি সাধারণত করের আওতায় পড়তো না। গুপ্ত আর গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে এই জমিদানকে অগ্রহার ব্যবস্থা বলা হয়। এই পর্যন্ত। 5 দিয়েছে মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় কেন। এইখান থেকে লিখবে যে খ্রিস্টপূর্ব 4র্থ শতকের আগে মহাভারতের কথা বিশেষ জানা যায় না। খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে খ্রিস্টীয় 4র্থ শতকের মধ্যে মহাভারতের সংকলন হয়েছিল। মহাভারতে চর্চা করলে বেদ চর্চার মতোই সুফল হবে বলে বলা হতো, তাই মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়েছে। 6 দিয়েছে মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা আর এর বিষয়বস্তু কি ছিল। বিশাখ দত্তের লেখা। মুদ্রা রাক্ষস নাটকটি বিশাখ দত্তের লেখা। আর নন্দরাজা ধননন্দকে হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসন দখলে মুদ্রা রাক্ষসের বিষয়বস্তু ছিল। 7 দিয়েছে রেশম পথ বলতে কি বোঝো।
এটা লিখবে যে রোম সাম্রাজ্যে চীনা রেশমের খুব চাহিদা ছিল। চীন থেকে কাশগড় হয়ে বিভিন্ন পথে রোম ও ভূমধ্যসাগরের পূর্ব এলাকায় রেশম পৌঁছত। চীন থেকে রোম সাম্রাজ্যের স্থলপথে রেশম ব্যবসার এই পথকে রেশম পথ বলা হয়। তবে সেই সময় এই পথের নাম রেশম পথ ছিল না। পরবর্তীকালে খ্রিস্টীয় 19 শতকে এই পথকে রেশম পথ বলা হয়। 4-এর দাগে আসি। 4-এর দাগে প্রত্যেকটার মান হচ্ছে 3 নাম্বার। 4-এর আয়তে আছে বেদের ভূগোল থেকে কি কি বিষয় জানা যায়। এই উত্তরটা লিখবে, সূচনা লিখবে বৈদিক সাহিত্য থেকে বৈদিক যুগের ভূগোলের পরিচয় মেলে। বেদের ভূগোল এক হচ্ছে পর্বত। বৈদিক সাহিত্যের মধ্যে ঋগ্বেদে হিমালয়, হিমবৎ ও কাশ্মীরের মুজবন্ত শৃঙ্গের উল্লেখ রয়েছে, কিন্তু এতে বিন্ধ্য পর্বতের উল্লেখ নেই। তারপরে লিখবে 2 হচ্ছে নদ নদী। ঋগ্বেদের আলোচনা দেখা যায় গুরুত্বপূর্ণ নদী ছিল সিন্ধু। এতে সরস্বতী নদীর কথাও বলা হয়েছে। ঋগ্বেদের শেষের দিকে গঙ্গা ও যমুনা নদীর উল্লেখ মেলে। 3 হচ্ছে বৈদিক সভ্যতার বিস্তার। ঋগ্বেদের ভূগোল থেকে আদি বৈদিক সভ্যতার বিস্তার জানা যায়। দেখা যায় আজকের আফগানিস্তান ও পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের সঙ্গে বৈদিক যুগের মানুষের পরিচয় ছিল। পরবর্তী বৈদিক সাহিত্য থেকে জানা যায় বৈদিক যুগের মানুষদের বসতি পাঞ্জাব থেকে পূর্বে হরিয়ানাতে সরে গিয়েছিল। তার থেকে মনে করা হয় পরবর্তী বৈদিক সভ্যতার পূর্বসীমা ছিল উত্তর বিহারের মিথিলা। 4 হচ্ছে আদি বাসস্থান। ঋগ্বেদের ভূগোল থেকে আমরা জানতে পারি সিন্ধু ও তার পূর্ব দিকের উপনদীগুলো দিয়ে ঘেরা সপ্তসিন্ধু অঞ্চল ছিল আদি বৈদিক মানুষের বাসস্থান। 2 দিয়েছে পঞ্চ মহাব্রত কি। এই উত্তরটা লিখবে যে জৈন ধর্মে 4টি মূলনীতি অবশ্যই মেনে চলতে হতো। সেগুলো হলো কোনো প্রাণী হত্যা না করা, মিথ্যা কথা না বলা, অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, নিজের জন্য কোনো সম্পত্তি না করা। পার্শ্বনাথ এই 4টি মূলনীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এই নীতি 4টিকে একসঙ্গে চতুর্যাম ব্রত বলা হয়। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন। তার মতে ব্রহ্মচর্য নীতিও জৈনদের মেনে চলা উচিত। এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চ মহাব্রত বলা হয়। 3 আছে মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন। এইখান থেকে বলবে এতটা লিখবে যে সাম্রাজ্য টিকিয়ে রাখতে মৌর্যদের সেনাবাহিনীর দরকার ছিল। সেনাবাহিনীর ওপর সম্রাটের ক্ষমতা ছিল চূড়ান্ত। জানা যায় যে মৌর্যদের সেনাবাহিনী ছিল বিরাট। ঘোড়া, রথ, হাতি, নৌকা প্রভৃতির ব্যবহার ছিল সেনাবাহিনীতে। সঙ্গে ছিল পদাতিক সেনা যারা পায়ে হেঁটে যুদ্ধ করত। মৌর্য সম্রাটের প্রথম গুপ্তচরদের সাম্রাজ্যের খোঁজখবর আনতে কাজে লাগান। বিদেশি বা অচেনা সন্দেহজনক লোকসভার ওপরেই গুপ্তচরের নজর থাকত। রাজকর্মচারী এমনকি রাজপুত্ররাও চরদের নজরের বাইরে যেতে পারত না। সাম্রাজ্যের সব খবর চলে যেত সম্রাটের কাছে। 4 দিয়েছে টিকা লেখো সুদর্শন হ্রদ। এইটা লিখবে যে প্রাচীন ভারতীয় উপমহাদেশের রাজকীয় উদ্যোগে জলসেচ ব্যবস্থার একটা প্রধান উদাহরণ হচ্ছে সুদর্শন হ্রদ। মৌর্য আমল থেকে গুপ্ত আমল পর্যন্ত ওই হ্রদের ব্যবহার ছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে কাথিয়াওয়াড় অঞ্চলে হ্রদটি বানানো হয়েছিল। ওয়ার কথার মানে হলো শহর। এটি একটি নদীভিত্তিক বড় মাপের সেচ প্রকল্প বা সেতু। অশোকের শাসনকালে সেচ প্রকল্পটিতে কয়েকটি সেচ খালও যোগ করা হয়। শক শাসক রুদ্রদামন ওই হ্রদটি সংস্কার করেন 150 খ্রিস্টাব্দে। বাঁধটিকে আরও বড় ও শক্ত করা হয়। এই পুরো কাজের বর্ণনা রুদ্রদামন জুনাগড় একটি শিলালেখতে খোদাই করিয়েছিলেন। গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের শাসনের প্রথম বছরেই আবার হ্রদটি মেরামতির দরকার হয়। খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে খ্রিস্টীয় 5ম শতক পর্যন্ত সুদর্শন হ্রদের টানা ব্যবহার হয়েছিল। 5 আছে টিকা লেখো গান্ধার শিল্প। গান্ধার প্রদেশে নানা কারণে বিভিন্ন জাতির মেলামেশার সুযোগ ছিল। সেই মেলামেশার ছাপ ওই অঞ্চলের শিল্পেও পড়েছিল। বৌদ্ধ ধর্মকে ঘিরে গান্ধার শিল্প গড়ে উঠেছিল। আগে বুদ্ধের মূর্তি বানানো ও পূজা করা নিষিদ্ধ ছিল। গান্ধারের শিল্পীরা নতুন ধরনের বুদ্ধ মূর্তি তৈরি করেন। নাক টিকালো, টানা ভুরু ও আধবোজা চোখ মূর্তিগুলির বৈশিষ্ট্য। মূর্তির পায়ের জুতোগুলো রোমান জুতোর মতো দেখতে হতো। সোনালি রঙের ব্যবহারও মূর্তিগুলিতে দেখা যায়। সব মিলিয়ে গান্ধার শিল্পে গ্রিক ও রোমান শিল্পের ছাপ দেখা যায়। যদিও গান্ধার মূর্তিগুলির পেছনে ভাবনা চিন্তা ছিল ভারতীয় রীতি। পাশাপাশি ইরানীয় আর মধ্য এশীয় শিল্পের ছাপও গান্ধার শিল্পে পড়েছিল। গান্ধার অঞ্চলের ভৌগোলিক অবস্থার কারণে নানান শিল্পের প্রভাব সেখানে মিলেমিশে গিয়েছিল। 6 আছে চন্দ্রকেতুগড় বিখ্যাত কেন। লিখবে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বেড়াচাপায় পাওয়া গেছে প্রাচীন বাংলার প্রত্নস্থল চন্দ্রকেতুগড়ের ধ্বংসাবশেষ। চন্দ্রকেতুগড় বিদ্যাধরী নদীর মাধ্যমে গঙ্গার সঙ্গে যুক্ত ছিল। এটি ছিল একটি বাণিজ্য কেন্দ্র। আবার অন্যদিকে ছিল সমৃদ্ধ জনপদ। এখানে মৌর্য আমলের আগে থেকে পাল আমল পর্যন্ত সময়কালীন নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, যেমন নানা ধরনের মাটির পাত্র, শিলমোহর, মূর্তি প্রভৃতি। এখানে টেরাকোটা বা পোড়া মাটির তৈরি মূর্তি পাওয়া গেছে, যার মধ্যে নারী মূর্তির সংখ্যা বেশি।
সাথে আছে মিনান্দার সম্পর্কে লেখো। লিখবে যে ওই সময় মানে হচ্ছে মৌর্য শাসনের শেষ দিকে, লিখবে যে মৌর্য শাসনের শেষ দিকে ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সবথেকে বিখ্যাত ছিল মিনান্দার। ব্যাক্ট্রিয় এলাকায় তার শাসন ছিল। প্রাচীন গান্ধার ও কান্দাহার অঞ্চলে মিনান্দারের শাসন ছিল। ব্যাক্ট্রিয়ার কিছু অংশ আর উত্তর পশ্চিম সীমান্ত এলাকা খানিকটা তার অধীনে ছিল। বৌদ্ধ সাহিত্যে তিনি মিলিন্দ নামে পরিচিত। বৌদ্ধ ভিক্ষু নাগসেনের প্রভাবে মিনান্দার বৌদ্ধ ধর্ম নেন। নাগসেনকে মিনান্দার বেশ কিছু প্রশ্ন করেছিলেন। সেই কথাবার্তা মিলিন্দ পয়ঃ বা মিলিন্দ প্রশ্ন বইতে রয়েছে। ওই বই থেকেই জানা যায় মিনান্দারের রাজধানী ছিল সাকল বা এখনকার পাকিস্তানের শিয়ালকোট। তিনি বৌদ্ধ ধর্ম ছড়িয়ে দেওয়ার উদ্যোগও নিয়েছিলেন। এবারে 5-এর দাগে আসি। 5-এর আয়তে এগুলো প্রত্যেকটা 3টে প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে 5 নম্বরের থেকে। মোট আছে 6টা প্রশ্ন 5-এর দাগে, 8 বা 10টি বাক্যে উত্তর দিতে বলেছে। আর প্রথম প্রশ্ন যেটা আছে, কলিঙ্গ যুদ্ধের ফলাফলের সঙ্গে অশোকের ধর্মের সম্পর্ক আলোচনা করো। এটার জন্য তোমাকে দেবে 5 নম্বর। এই উত্তরটা লিখবে। সূচনা হচ্ছে, কলিঙ্গ যুদ্ধের ফলাফল মৌর্য সম্রাট অশোকের রাজনৈতিক আদর্শে গভীর প্রভাব ফেলে। কলিঙ্গ যুদ্ধের ফলাফল হিসাবে অশোকের ধর্ম। মৌর্য সম্রাট অশোক সারা জীবনে মাত্র একটি যুদ্ধ করেন, সেই যুদ্ধের নাম কলিঙ্গ যুদ্ধ। এই যুদ্ধে অনেক মানুষ মারা যায়। যুদ্ধের এই মর্মান্তিক পরিণামে অশোক শোকাহত হন। তিনি বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন। বৌদ্ধ ধর্মের প্রভাবে তিনি হিংসামূলক কাজকর্ম এমনকি সম্রাট হয়েও যুদ্ধের পথ চিরতরে ত্যাগ করেন। এছাড়াও অশোক তার সাম্রাজ্যে পশু হত্যা নিষিদ্ধ করে দেন। সব মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে তিনি তার ব্যবস্থা করেন। কলিঙ্গ যুদ্ধের পর অশোকের নেওয়া এই পদক্ষেপগুলি পরবর্তীকালে তার ধর্মে প্রতিফলিত হয়। তাই বলা হয় কলিঙ্গ যুদ্ধের ফলাফল ছিল অশোকের দ্বারা প্রবর্তিত ধর্মীয় সামাজিক আচারবিধি তথা ধম্ম। 2 দিয়েছে সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এইখান থেকে শুরু করবে যে আনুমানিক 262 খ্রিস্টাব্দ নাগাদ উত্তর ভারতে কুষাণ শাসন লোপ পেয়ে যায়। তারও প্রায় 50 বছরেরও বেশি পরে উত্তর ভারতে গুপ্ত শক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। প্রথম দিকে গুপ্ত শাসকেরা মহারাজ উপাধি নিতেন, তবে সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে গুপ্ত শাসকরা মহারাজাধিরাজ উপাধি নিয়েছিলেন। অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে গুপ্তদের শাসন ক্ষমতা অনেক বেশি ছড়িয়ে পড়েছিল। 319 থেকে 320 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত শাসক হন। ওই সময় থেকেই গুপ্তাব্দ গোনা শুরু হয়। মধ্য গঙ্গা উপত্যকার ওপর ভিত্তি করেই গুপ্ত সাম্রাজ্য গড়ে ওঠে। সম্ভবত 335 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম চন্দ্রগুপ্তের শাসন চলেছিল। পরবর্তী শাসক সমুদ্রগুপ্তের আমলে গুপ্ত সাম্রাজ্য সবথেকে বড় আকার পেয়েছিল। উত্তর ভারত বা আর্যাবর্তের 9 জন শাসককে হারিয়ে দেন সমুদ্রগুপ্ত। অরণ্য বা আটবিক রাজ্যগুলিও তার অধীনে এসেছিল। এর ফলে পূর্বের 8 থেকে পশ্চিমে গঙ্গা উপত্যকার ওপরের অংশ পর্যন্ত গুপ্ত শাসন ছড়িয়ে পড়ে। দক্ষিণ ভারতেও 12 জন রাজাকে হারিয়ে দেন সমুদ্রগুপ্ত। তাহলে উত্তর ভারতে বা আর্যাবর্তে হারিয়েছিলেন 9 জন শাসককে, আর দক্ষিণ ভারতে 12 জন রাজাকে হারিয়ে দেন সমুদ্রগুপ্ত। সুদূর দক্ষিণে তামিলনাড়ুর উত্তর পূর্ব অংশ পর্যন্ত গুপ্ত শাসকের অধিকার কায়েম হয়েছিল। তবে দক্ষিণ ভারতে 12 জন রাজাকে শেষ পর্যন্ত রাজত্ব ফিরিয়ে দেন সমুদ্রগুপ্ত। উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে শাসন টিকিয়ে রাখা সম্রাটের পক্ষে সম্ভব বোধহয় ছিল না। সেই সময় কয়েকটি রাজশক্তি সমুদ্রগুপ্তকে কর দিত, তাদের বলা হতো করদ রাজ্য। এই পর্যন্ত লিখবে, কারণ এরপরে শুরু হয়েছে সমুদ্রগুপ্তের ছেলে তৃতীয় চন্দ্রগুপ্তের শাসনের বর্ণনা আর কি। তো আমাদের বলেছে সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো এই পর্যন্ত লিখবে। তিনি দিয়েছে গুপ্ত যুগের বিজ্ঞান চর্চা সম্পর্কে সংক্ষেপে লেখো। লিখবে যে গুপ্ত যুগে জ্যোতির্বিজ্ঞান ও গণিত চর্চার অগ্রগতি ঘটেছিল। তো আমাদের এখানে শুধু বিজ্ঞান চর্চা সম্পর্কে বলেছে। তো গুপ্ত যুগে জ্যোতির্বিজ্ঞান চর্চা অনেকটা জ্যোতিষ চর্চার মতো ছিল। এই যুগে আর্যভট্ট তার লেখা আর্যভট্টীয় গ্রন্থটিতে গ্রহ নক্ষত্র বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেছিলেন পৃথিবী গোলাকার এবং সে নিজের অক্ষের ওপর ঘুরে চলেছে। আর্যভট্টের মতে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ার জন্য চন্দ্রগ্রহণ হয়। আর্যভট্টের পরবর্তীকালে জ্যোতির্বিজ্ঞানী বরাহমিহির তার সূর্য সিদ্ধান্ত এবং পঞ্চ সিদ্ধান্তিকা বই দুটিতে পুরনো জ্যোতির্বিজ্ঞান বিষয়ক ধারণাগুলিকে বদলে দেন। বৃষ্টিপাতের পরিমাণ এবং তার আগাম লক্ষণ নিয়েও বরাহমিহির তার গ্রন্থগুলিতে আলোচনা করেন। তাছাড়া বরাহমিহিরের লেখায় ভূমিকম্পের আগে বিভিন্ন প্রাকৃতিক লক্ষণের বিবরণ মেলে। পাঁচের 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর বলেছে টিকা লেখো রামায়ণ আর মহাভারত। এটা বইয়ের তোমাদের 114 পাতায় রয়েছে। প্রাচীন ভারতীয়
উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিক চ্যাপ্টারে রয়েছে 114 পাতায়। তো লিখবে রামকে নিয়ে লেখা হয়েছে যে প্রাচীন মহাকাব্য তাই হচ্ছে রামায়ণ। রামায়ণের কবি হিসাবে বাল্মীকির নাম পাওয়া যায়। রামায়ণে মোট 24,000 শ্লোক রয়েছে। পুরো মহাকাব্যটি 7টি কাণ্ডে ভাগ করা। এর মধ্যে প্রথম আর সপ্তম কাণ্ডটি সম্ভবত বাল্মীকির লেখা নয়, সে দুটি পরে রামায়ণে যোগ করা হয়েছিল। রামায়ণের প্রধান চরিত্র রাম, সীতা এবং রাবণ। রাম রাবণের যুদ্ধকে ঘিরেই রামায়ণের মূল গল্প। অবশ্য পরবর্তী সময়ে রামায়ণের নানা রকম অনুবাদ হয়েছিল, সেগুলিতে গল্পের মধ্যে বেশ কিছু বদলও দেখা যায়। ঠিক কবে মূল রামায়ণ রচনা হয় তা বলা মুশকিল, তবে খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে খ্রিস্টীয় 2য় শতকের আগেই রামায়ণ রচনা হয় বলে মনে হয়, কারণ খ্রিস্টপূর্ব 2য় শতক নাগাদ পালি সাহিত্যে রামায়ণের গল্প দেখা যায়। মহাভারত মহাকাব্য আসলে ভরত গোষ্ঠীর জীবন ও কাজকর্মের গল্প। মহাভারতে আদিতে 8,800 শ্লোক ছিল। বলা হয় কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস কুরু পাণ্ডবের যুদ্ধের কথা নিয়ে মহাভারত রচনা করেন। ওই যুদ্ধে পাণ্ডবদের জয় হয়েছিল। মহাভারতের আদি নাম ছিল জয়কাব্য। বৈশম্পায়ন তাতে আরও শ্লোক যোগ করে তাকে নাম দেন ভারত। সৌতি পরে আরও শ্লোক জুড়ে মহাভারত নাম রাখেন, অর্থাৎ মহাভারত কোনো একজনের রচনা নয়। খ্রিস্টপূর্ব 4র্থ শতকের আগে মহাভারতের কথা বিশেষ জানা যায় না। খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে খ্রিস্টীয় 4র্থ শতকের মধ্যে মহাভারত সংকলন হয়েছিল। মহাভারতের চর্চা করলে বেদ চর্চার মতোই সুফল হবে বলা হতো, তাই মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়েছে। মহাভারতের মূল বিষয় কৌরব আর পাণ্ডবদের যুদ্ধ। তার পাশাপাশি ভূগোল, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজ বিষয়ে অনেক আলোচনা রয়েছে। পুরো মহাভারত 18টি সর্গ বা ভাগে ভাগ করা। খ্রিস্টীয় 6ষ্ঠ শতক নাগাদ মহাকাব্য দুটি আজকে চেহারা পায়। 5-এর 5 নম্বর প্রশ্ন দিয়েছে প্রাচীন ভারতের বিখ্যাত শিক্ষাকেন্দ্র হিসাবে তক্ষশিলার গুরুত্ব আলোচনা করো। গন্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা। গ্রিক, পারসিক, কুষাণ, শক নানা বিদেশি শক্তি নানা সময়ে তক্ষশিলা দখল করে, ফলে সেখানে নানা দেশের মানুষ ও পণ্ডিত লোকের আনাগোনা ছিল। বৌদ্ধ ধর্ম তক্ষশিলায় জনপ্রিয় হয়ে উঠেছিল। ধীরে ধীরে শিক্ষা কেন্দ্র হিসাবে তক্ষশিলা বিখ্যাত হয়ে ওঠে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্ররা তক্ষশিলায় যেত উচ্চশিক্ষার জন্য। 16 থেকে 20 বছর বয়সের ছাত্ররা সেখানে ভর্তি হতে পারত। ধর্ম বা বর্ণ নয়, বরং যোগ্যতা যাচাই করেই ছাত্রদের নেওয়া হতো। মোটামুটি 8 বছর তারা সেখানে লেখাপড়া করত। রাজা ও ব্যবসায়ীরা এই মহাবিহার চালনার জন্য টাকা পয়সা বা জমি দান করতেন। এখানে পরীক্ষার পদ্ধতি ছিল বেশ সহজ। মনে হয় লিখিত পরীক্ষার ব্যবস্থা ছিল না, তবে লেখাপড়ার মান ছিল বেশ ভালো। এই মহাবিহারের কয়েকজন বিখ্যাত ছাত্র ছিলেন জীবক, পাণিনি এবং চাণক্য। 5-এর 6 নম্বর প্রশ্ন পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি বইটি থেকে আমরা কি কি বিষয় জানতে পারি। এইখান থেকে এতটা লিখে দেবে। লিখবে যে ভারত মহাসাগর, লোহিত সাগর আর পারস্য উপসাগরকে প্রাচীন গ্রিক ও রোমান ভূগোলে ইরিথ্রিয়ান সাগর বলা হতো। সেই ইরিথ্রিয়ান সাগরে যাতায়াত ও বাণিজ্য বিষয়ে একটি বই লেখা হয়েছিল, তার নাম পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি। পেরিপ্লাস কথাটা দুটো মানে হয়, জলযানে করে ঘুরে বেড়ানো, আবার জলপথে যাতায়াতের বর্ণনা। সেভাবে ধরলে বইটার নামের বাংলা মানে হতে পারে ইরিথ্রিয়ান সাগরে ভ্রমণ। বইটির লেখকের নাম জানা যায় না। বইটা গ্রিক ভাষায় লেখা। বইটির লেখক একজন গ্রিক যিনি মিশরে থাকতেন। বইটি লেখক নিজের অভিজ্ঞতা থেকে লিখেছিলেন, তাই বইটিতে ইরিথ্রিয়ান সাগরের বন্দর ও ব্যবসা বাণিজ্যের নানা বিষয়ে খুঁটিনাটি বর্ণনা রয়েছে। তাহলে বইটা থেকে কি কি জানা যাচ্ছে? ইরিথ্রিয়ান সাগরের বন্দর আর ব্যবসা বাণিজ্যের নানা বিষয়ে খুঁটিনাটি জানা যায়। 2 বণিকদের সুবিধার জন্য লেখা হয়েছিল বইটি। 3 খ্রিস্টীয় 1ম শতকে মাঝামাঝি সময়ে বইটি লেখা হয়েছিল বলে মনে হয়। তার সঙ্গে রয়েছে বিভিন্ন অঞ্চলের মানুষজন, সমাজ, গাছপালা, পশুপাখি বিষয়ে নানা কথা। এই বইটি খ্রিস্টীয় 1ম শতক নাগাদ অর্থনীতির ইতিহাস জানার জরুরি সাহিত্যিক উপাদান। খ্রিস্টপূর্ব 1ম শতকের শেষ দিকে দক্ষিণ পশ্চিম ও উত্তর পূর্ব মৌসুমী বায়ু বিষয়ে আরও বেশি ধারণা তৈরি হয় এই বইটি থেকে। ওই বায়ুর সাহায্যে ইরিথ্রিয়ান সাগরে যাতায়াত ও বাণিজ্য সহজ হয়েছিল।